This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ওই মন্ত্রীমশাই এসেন্স দিয়েছিলেন, পারফিউম জিনিসটা অদ্ভুত, জানেন তো? মানে যারা নিয়মিত পারফিউম ব্যবহার করেন না যারা পারফিউম সম্পর্কে একদম অবসেসড, যাদের ভয়ঙ্কর একটা পারফিউমের নেশা আছে, তারা ওই পারফিউম সম্পর্কে প্রচুর খোঁজ খবরও রাখেন। অনেকটা ওই যারা ওই খেতে খুব ভালোবাসেন, তারা যেরকম অনেকেই রান্নাবান্নাটা ভালো করেন, অনেকটা সেরকম যারা এই সুগন্ধি ব্যবহার করেন তারা সুগন্ধির উৎস সম্পর্কেও খোঁজখবর রাখেন, তার গোত্র সম্পর্কেও খোঁজখবর রাখেন। হ্যাঁ, মানে মানুষে শুধু না, এই পারফিউমেরও বিভিন্ন রকম গোত্র হয়, জানেন তো? পারফিউমের মোটামুটি এখন অবধি যা খবর, তাতে 3টে গোত্র আছে, ইংরেজিতে বলে কোড। এই 3টে কোড বা গোত্রের আবার প্রত্যেকটার 4টে করে আলাদা আলাদা নোট আছে। 3টে কোডের 4টে করে নোট, মানে পারফিউমের মোট 12 রকমের নোট রয়েছে। এই 12 রকমের নোটই এখন পর্যন্ত ওই যারা সুগন্ধি প্রস্তুতকারক তারা আবিষ্কার করতে পেরেছেন। এই 12টা নোটই একটু এদিক ওদিক করে, এটার সাথে ওটা মিশিয়ে, ওটার সাথে এটা মিশিয়ে পৃথিবীর সমস্ত রকম পারফিউম তৈরি হয়। যারা এই পারফিউমারির ব্যবসা করেন তারা এর বাইরেও আরেকটা নোটের খোঁজ করেন, জানেন তো? 13 নম্বর কোড। এই 13 নম্বর নোটটা, এটা নাকি একটা অদ্ভুত জিনিস, চেনা 12টার বাইরে। কিন্তু যখন এই 13 নম্বরটা কেউ ধরতে পারবেন বলে মনে করেন, তিনি ভাবেন এটাই তো আসল। এটার জন্যই সবাই না পাগল হয়ে বসে আছেন, কিন্তু এখন পর্যন্ত কেউ নাকি ওই 13 নম্বর নোটটা আবিষ্কার করতে পারেনি। কি বলা হয় জানেন? বলা হয় পারফিউমের এই 13th নোট বা 13 নম্বর নোট বলে যদি কিছু থাকে, বা কোনোদিন যদি সেই নোটটা আবিষ্কার হয়, তাহলে সেটাই হবে সেরার সেরা, একেবারে স্বর্গীয় অনুভূতি দেবে সেই সুগন্ধি। তার এমনই কার্যকারিতা, এমনই তার মুগ্ধতা, মানুষ নাকি সব ভুলে যাবে, সব দুঃখ কষ্ট সব কিছু জাগতিক একদম স্বর্গীয় একটা অবস্থানে চলে যাবে। মানে পারফিউমের 13th নোটের এমনই ক্ষমতা, সেই গন্ধে বিভোর হয়ে দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা সব কেটে যাবে। এটার খোঁজেই পাগল হয়ে আছেন ওই যারা সুগন্ধি প্রস্তুতকারক, সুগন্ধি গবেষক, তারা। কিন্তু আমার কি মনে হয় জানেন তো, এটা শুধু তাদের কাজ নয়, আরও কেউ এই 13th নোট খুঁজে বেড়াচ্ছেন। তারা সব কিছুতেই আছেন, ধরতে পেরেছেন তো? ঠিক, তারা আমাদের রাজনৈতিক দলগুলো, তারাও এরকমই একটা 13th নোট কিছু একটা খুঁজে বেড়াচ্ছে, যেটা একবার শুকিয়ে দিয়ে বা যেটাকে কাজে লাগিয়ে মানুষের যাবতীয় অভাব অভিযোগ জ্বালা যন্ত্রণা শেষ করা যাবে না, ভুলিয়ে রাখা যাবে, জুড়িয়ে দেওয়া যাবে। দেখুন, বাকিদের কথা বলতে পারবো না, তবে বাংলার বিজেপি নেতাদের হাবভাব দেখে আজকে দেখে মনে হচ্ছিল তারা ওই 13th নোটের খোঁজে কলকাতা সায়েন্স সিটি অডিটোরিয়ামে বৈঠকে বসেছিলেন। মানে ব্রেন স্টর্মিং ছিল আর কি, একটা এরকম একটা কিছু খুঁজে বার করতে হবে, যেটা আগের যাবতীয় ব্যর্থতাকে ভুলিয়ে দেবে, ভবিষ্যতে সাফল্যের রাস্তা দেখাবে। সেই বৈঠকের আগে পরে বিভিন্ন বিজেপি নেতারা যা বললেন, সেই সব মত আর সেই সব পথ, এইগুলোকে বিশ্লেষণ করলে আমরাও আরও 3টে, মানে এদেরটা যদি 13th কোড ধরি তাহলে তার 3টে নোট পাচ্ছি। এক, মনে হচ্ছে বঙ্গ বিজেপি তাদের পার্টি লাইন নিয়ে নতুন করে ভাবনা চিন্তা করছে। 2, লোকসভা ভোটে আর 4টে বিধানসভা উপনির্বাচনের ওই রেজাল্ট বেরোনোর পর কোথায় বিজেপি ঐক্যবদ্ধ হবে তা না, বাংলার বিজেপিতে মনে হচ্ছে অন্তর্দ্বন্দ্বের নোটটাই জোরালো হচ্ছে। আর 3, নির্বাচনে আশানুরূপ ফল না হওয়ায় দায় ঠেলাঠেলি শুরু হয়ে গেছে। এটা একটা অদ্ভুত সময়। এক এক করে এই সব কটা বিষয় নিয়েই না আজ সেই কথাগুলো তো বলবোই, যে কথাগুলো না বললেই নয়। কিন্তু শুরুতেই ওই পার্টি লাইনের বিষয়টা কিছুতেই ছাড়তে পারছি না, ওটাকে ধরতেই হবে।
দেখো 2014 সালে লোকসভা নির্বাচনে জেতার পরেই নরেন্দ্র মোদী বলেছিলেন যে সবকা সাথ সবকা বিকাশ, অর্থাৎ 1 দশক আগে, আজ থেকে প্রায় 1 দশক, 10 বছর আগে সকলকে সঙ্গে নিয়ে সকলের উন্নতির বার্তা দিয়েছিলেন প্রধানমন্ত্রী। সেই বার্তায় কোনো বদল কিন্তু এই গত 1 দশকে হয়নি। এবার প্রধানমন্ত্রী কেন গত 10 বছরে সকলকে একসঙ্গে নিয়ে চলার বার্তা দিয়েছেন, কারণটা বোঝার জন্য নিশ্চয়ই বেশি মাথা কামানোর দরকার নেই। আপনিও বুঝতে পারছেন, আমিও বুঝতে পারছি। এটাও একটা ওই 13th নোট ছিল, তখন মনে হচ্ছিল এটাই রাস্তা। বিজেপি ক্ষমতায় আসার পরই প্রশ্ন উঠেছিল হিন্দুত্ববাদী দল সেটা দেশের সরকার পরিচালনা করলে সংখ্যালঘুদের পরিণতি কী হবে। এটা তো ধর্মনিরপেক্ষ একটা রাষ্ট্র, এখানে সংখ্যালঘুরাও সমান মর্যাদায় রয়েছে, তারা মানতে পারবেন, কোথাও গিয়ে এটা সংঘাত লাগবে না তো। দেখুন গত 10 বছর ধরে না এই প্রশ্নের উত্তরটাই দিয়ে এসেছেন নরেন্দ্র মোদী। আর তার থেকে মনে হচ্ছিল যে তার স্লোগানের বিভিন্ন রকম পরিবর্তন হয়েছে, কিন্তু মুদ্রা কথা সেটা বদলায়নি। তিনি ধরে নিয়েছিলেন এটাই হচ্ছে সুশাসনের 13th নোট, ফলে এটার কোনো পরিবর্তন আসা সম্ভব নয়, এটা আলটিমেট। এবং একটা এরকম ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে যদি এরকম মনোভাবাপন্ন একটা দৃষ্টিভঙ্গি নিয়ে দেখা যায় তাহলে তো সবাই ঠিকঠাক থাকবেন। এবং যখন ওই চেয়ারে গিয়ে কেউ বসেন এটা তো তার দায়িত্বের মধ্যে পড়ে, কিন্তু দেখুন সেখান থেকে সম্পূর্ণ ঘুরে গিয়ে গোঁড়া হিন্দুত্বের লাইনে দলকে চালানোর কথা কে বললেন না, বঙ্গ বিজেপির এক নেতা শুভেন্দু অধিকারী। এতদিন পর্যন্ত বিজেপির কোনো নেতাকে এভাবে কিন্তু প্রধানমন্ত্রীর স্লোগানের উল্টো সুরে গাইতে শোনা যায়নি। এই প্রথম বিজেপি কোনো নেতার কথা শুনে কি মনে হচ্ছে জানেন, নরেন্দ্র মোদীর মত আর পথ তার পছন্দ হচ্ছে না। যদিও শুভেন্দু অধিকারী আজকে ওই বৈঠকে যেটা বলেছিলেন তারপরে বেরিয়ে বা এক্স হ্যান্ডেলে যা পোস্ট করেছেন তাতে বলেছেন যে মোদীর বক্তব্যের সাথেই তিনি সহমত, সেটা তো তার ব্যাখ্যা। এবং তার বক্তব্য আগে নাকি মানে প্রথম বক্তব্যটার যে ব্যাখ্যাটা সবাই করেছিলেন সেটা নাকি আসলে অপব্যাখ্যা ছিল, এটা তিনিও বলেছেন। এটা তো বলেন, এটা তো রাজনৈতিক নেতারা বলতে বলতে অভ্যস্ত। ফলে রাজনৈতিক নেতারা যখন একটা ব্যাখ্যার দুখানা মানে হয়, এরকম জায়গার থেকে আমরা ভুল মানেটা বুঝেছি, তারা ঠিক মানেটা এবার বলছেন, এরকম একটা বোঝানোর চেষ্টা করেন না। আমরা দুটো মানেই ধরি, কোনোটাকে পুরোপুরি ফেলে দিই না। শুভেন্দু অধিকারী আজ ওই বিজেপির বৈঠকে বলেছেন যে তিনি সবকা সাথ সবকা বিকাশের কথা আর বলবেন না। 2020 ডিসেম্বর মাস পর্যন্ত নরেন্দ্র মোদী আর শুভেন্দু অধিকারীর মত আর পথ সেটা কিন্তু আলাদা ছিল, তখন তার দিদির মতটাই শেষ কথা ছিল। এবার 2020 ডিসেম্বর মাসে বিজেপিতে যোগ দেওয়ার পর থেকে মোদির মতই তার মত হয়েছে, দিদির থেকে মোদিতে বদলেছেন, ফলে মতও খানিকটা নিশ্চয়ই বদলেছে। এবার কতটা বদলেছে, ভেতরে ভেতরে বদলেছে, গোড়ার থেকে বদলেছে না পুরোপুরি বদলেছে, এটা তো পরিস্থিতি অনুযায়ী বুঝতে হবে। এবার 4 বছর যেতে না যেতেই এই যে কোথাও গিয়ে মনে হচ্ছে যে এই বক্তব্যটা যদি ওই প্রথম ধারণাটা আমরা সেটাকেই যদি ধরি যে কোথাও গিয়ে প্রধানমন্ত্রী সুরে সুর মেলাতে চাইছেন না এ রাজ্যের বিরোধী দল নেতা, তাহলে তো এই প্রশ্নটা আসবে যে কেন হঠাৎ তিনি এরকম উল্টো রাস্তায় হাঁটছেন। এটা বুঝতে হলে তো অঙ্ক কষতে হবে, ভোটের অঙ্ক। দেখুন সদ্য হয়ে যাওয়া 4 কেন্দ্রের উপনির্বাচনের ফলাফলটা বিশ্লেষণ করলেই বোঝা যাবে শুভেন্দু অধিকারী কেন সবকা সাথ সবকা বিকাশের স্লোগান আর তুলতে চাইছেন না। এবং সত্যি কথা বলতে কি তার নিজের দলের অবস্থানের জায়গা থেকে এবং দলের বাস্তব পরিস্থিতির জায়গা থেকে তার এই ভাবনা চিন্তাটাকে পুরোপুরি ভুল বলা যাবে কি না সেটা নিয়েও কিন্তু অনেকগুলো মত তৈরি হবে। भाजपा सरकार की नीतियों का लाभ सभी को बिना भेदभाव मिल रहा है, यही तो सबका साथ सबका विकास है। सबका साथ सबका বিকাশ ক্যাচলাইনটা শুধু বিজেপির নয়, বিজেপি সরকারেরও, যার শুরুটা ক্ষমতায় আসার প্রথম দিন থেকেই। মে 2014
দেশের ক্ষমতায় এসেছিল বিজেপি। সেবার সংসদ ভবনে প্রবেশের সময় সিঁড়িতে মাথা ঠেকিয়ে সংবিধানকে প্রণাম করে প্রধানমন্ত্রী বলেছিলেন, ধর্ম জাতির ভিত্তিতে কোনো ভেদাভেদ হবে না, হবে সবকা সাথ সবকা বিকাশ। দ্বিতীয়বার মসনদে, তারিখটা 26শে মে 2019। সংসদে সেন্ট্রাল হলে প্রবেশ করে সবকা সাথ সবকা বিকাশের সঙ্গে জোর দিয়ে আর একটা শব্দও জুড়ে দিয়েছিলেন নরেন্দ্র মোদী। বলেছিলেন, সবকা সাথ সবকা বিকাশ और सबका বিশ্বাস। 19 লোকসভা ভোটে জিতে সংসদে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী সেদিন বলেছিলেন, সব ধর্ম বর্ণ জাতির বিশ্বাস অর্জন করতে হবে। এজেন্ডায় হিন্দুত্ব, ধর্মীয় মেরুকরণ স্পষ্ট হলেও বিজেপির শীর্ষ নেতৃত্ব বরাবরই সাবধানী পা ফেলেছে। শুধু দেশ নয়, প্রধানমন্ত্রী সেই ছাপ রেখেছেন বিদেশেও। জুলাই 2020 ইউনাইটেড নেশনের বিশ্বমঞ্চেও ইকোনমিক ও সোশ্যাল রিফর্মে সবকা সাথ সবকা বিকাশ উঠে এসেছে। 21শে স্বাধীনতা দিবসের ভাষণেও সবকা সাথ সবকা বিশ্বাসের সঙ্গে সবকা প্রয়াস জুড়ে গিয়েছিল। G20 সম্মেলনেও প্রধানমন্ত্রীর স্লোগানে ছিল সবকা সাথ সবকা বিকাশ। सबका साथ सबका विकास सबका विश्वास सबका प्रयास का मंत्र हम सभी के लिए एक पथ प्रदर्शक बन सकता है। একদিকে সবার উন্নয়ন, তেমনই সমানাধিকারের ইঙ্গিত। যদিও 24শে লোকসভা নির্বাচনের প্রচারে সেই ইঙ্গিতে জল্পনাও কম ছিল না। टीएमसी को घमंड है कि उसके पास एक निश्चित वोट बैंक है। ম্যাজিক ফিগার না পেলেও তৃতীয়বার মসনদে মোদি। কিন্তু বাংলায় 18 থেকে 12তে নেমে এসেছে বিজেপির আসন, সঙ্গে 4 উপনির্বাচনেও ভরাডুবি, হাতছাড়া 3 আসন। মানিকতলায় হিন্দু ভোট 97%, সেখানে বিজেপি পেয়েছে মোট 18% ভোট। রায়গঞ্জে হিন্দু ভোট 84%, যার মাত্র 24% পেয়েছে বিজেপি। বাগদায় হিন্দু ভোট 87%, সেখানে বিজেপি পেয়েছে 38% ভোট। রানাঘাট দক্ষিণে হিন্দু ভোট যেখানে 91%, সেখানে বিজেপি পেয়েছে 36%। নিজস্ব ভোট ব্যাংকও কি মুখ ফিরিয়েছে? শুভেন্দু অধিকারী অবশ্য বিজেপিতে যোগদানের পর থেকেই নিজের অবস্থান বুঝিয়ে আসছেন বারবার। আমরা 38.13% যে ভোট পেয়েছি না, 100% সনাতনের ভোট। মমতা ব্যানার্জি যে 47% ভোট পেয়েছে, তার 30% হচ্ছে দুধেল গাই। এরা কিভাবে জিতেছে? এরা মুসলমানদের ভোটে জিতেছে। এবারে 100 জন মুসলমানের 95 জন ভোট দিয়েছে ইসিকে। অবস্থান প্রত্যাশিত হলেও অপ্রত্যাশিত অবকাশটা আচমকাই। দলের বৈঠকে নিজের অবস্থানের সঙ্গে শুভেন্দু অধিকারী জুড়ে দিয়েছেন প্রধানমন্ত্রীর সবচেয়ে বেশি বলা কথাটাকেও। আমিও বলেছি রাষ্ট্রবাদী মুসলিম, আপনারাও বলেছেন সবকা সাথ সবকা বিকাশ। আর বলবো না, সবকা সাথ সবকা বিকাশ বন্ধ করো, নো নিড সংখ্যালঘু মোর্চা। পরিষ্কার শব্দগুলো একবার শুনলেন তো? এটা নিজের করে, মানে ওই ছোটোবেলায় সেই ভাব সম্প্রসারণ করতাম, অনেকটা সেরকম ব্যাপার আর কি। এসব কটার মধ্যেও একটা ভেতরে একটা অন্তর্নিহিত অর্থ রয়েছে, সেটা খুঁজে বার করার দরকার পড়ে। সেটা হয়তো শুভেন্দু অধিকারী পরে নতুন করে উপলব্ধি হয়েছে, সেটাই আমাদের উপলব্ধি করানোর চেষ্টা করেছেন, তাই জন্য তার বক্তব্যটা একটু বদলে গেছে। কিন্তু মুশকিল হচ্ছে সোজা বাংলায় সোজা কথাটা আমাদের নিজেদের কানে শুনলে আমরা তো আমাদের মতো করেই একটা ব্যাখ্যা করি, প্রাথমিক বিশ্বাস তো একটা তৈরি হয়। হতে পারে উনি তার ভেতরেও একটা মর্মার্থ ছিল, সেটা নয় পরে উপলব্ধি করব। যেটা সরাসরি শুনে উপলব্ধি করছি, যেটা আপনার আমার মতো সাধারণ মানুষ উপলব্ধি করছে, সেটাকে তো ভুল বলা যায় না। এটাই তো একটা সুদূর প্রসারী প্রভাব ফেলে যাবে। দেখুন, তার মানে এই যে বক্তব্যগুলো শুনলেন, তার মানে তো এটা আপনাদের নিশ্চয়ই মনে হচ্ছে যে ভোটের ফল দেখার পরেই শুভেন্দু অধিকারীর এই নতুন উপলব্ধিটা হয়েছে এবং তিনি একদম প্র্যাকটিক্যাল জায়গায় দাঁড়িয়ে একটা অ্যানালিসিস করেছেন। তৃণমূল থেকে তিনি এসেছিলেন, তৃণমূলের একটা জায়গা তো অত্যন্ত স্ট্রং। আজ পর্যন্ত আমরা যা দেখছি তাতে বুঝেছি মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ভোট রিডিংটা, ভোট বোঝা, ভোট পলিটিক্স, এটাতে তার দক্ষতা অনস্বীকার্য। তার মতো এরকম ভোট বিশ্লেষণ কেউ করতে পারেন। এবার এতদিন ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সান্নিধ্যে ছিলেন শুভেন্দু অধিকারী, তার বেড়ে ওঠা অনেকটাই ওই ছত্রছায়া, ফলে ওই অঙ্কটা যে তিনিও শিখে ফেলেননি এটা তো হতে পারে না। ডেফিনেটলি এটা হওয়াই উচিত, সংস্পর্শে বিক্রিয়া যাকে বলে আর কি। তো তাই হচ্ছে তার মধ্যে। এবার সেই অঙ্কটাকে কাজে লাগিয়ে তিনি বুঝতে পারছেন
যে 70% ভোটের ভরসায় লোকসভা ভোটে এই বিজেপি 30টা আসন পাবে বলে দাবি করেছিল, সেই 70% ভোট তো কোথাও গিয়ে একজোট হয়নি। তাদের ভোট বাক্সে তার বেশিরভাগ অংশটাও আসেনি, মানে পুরো বেশিরভাগ ছেড়ে দিন, সংখ্যাগুরু অংশটাও আসেনি ওই 70%। উল্টে ওই যে বাকি যে 30%, সেই 30%-এর প্রায় পুরোটাই গিয়ে পড়েছে তৃণমূলের বাক্সে। লোকসভা ভোটে যা হয়েছে, এই 4 বিধানসভার উপনির্বাচন, তাতেও তাই হয়েছে। 29টা লোকসভা আসন পেয়েছে তৃণমূল, আর বাই ইলেকশানে 4টের মধ্যে 4টে আসনই শাসক দলের দখলে এসছে। এবার সংখ্যালঘুরা তারা ওই শুনলেন শুভেন্দু অধিকারী বলছিলেন 95, তার অঙ্ক হচ্ছে 95%ই তারা তৃণমূলকে ভোট দিয়েছে, একজোট হয়েছেন তারা, এক জায়গায় তারা দিয়েছেন, তাদের ভোটটা কনসলিডেটেড হয়েছে। কিন্তু 70% হিন্দু ভোটের সবটা এই যে বিজেপি পেল না, তার ফলেই কিন্তু তাদের হার হয়েছে। তিনি যতই গর্ব করে বলুন ওরাই 95% পেয়েছে, কিন্তু এটাও তো ঘটনা। এই 70%-এর পুরোটা, বা এর যদি 90%, 95-এর দরকার 90%, এমনকি 80% পেতেন, তাহলেও ফলাফলটা অন্যরকম হতো। ফলে আরও যদি সহজ করে দেখেন, যেটা শুভেন্দু অধিকারী বলতে চেয়েছেন বা নিজে বুঝেছেন, তৃণমূল সংখ্যালঘু ভোটকে তাদের পক্ষে আনতে পারলেও বাংলার বিজেপি সংখ্যাগুরুদের একটা বড় অংশকে নিজেদের দিকে আনতে পারেন। এমনকি বাগদা, রানাঘাট দক্ষিণের মতো মতুয়া অধ্যুষিত আসনে সিএর সুফল তুলতে পারেনি বিজেপি। তাহলে তৃণমূলের মেরুকরণের অঙ্ক মিললেও বিজেপির মেরুকরণের অঙ্ক মেলেনি, এটাই শুভেন্দু অধিকারীর ধারণা। এবং তার মানে তিনি বুঝতে পেরেছেন যেটা তৃণমূল অঙ্কটা মিলিয়ে ফেলেছে, সেই অঙ্কের মধ্যে তো তারা আর কোনো রকম গোলযোগ ঘটাতে পারবেন না। ওখানে তো অঙ্কর হিসেব একদম পরিষ্কার করে লেখা হয়ে গেছে। কিন্তু যে জায়গাটা তাদের ভুল আছে, সেই ভুলটা শুধরানোর রাস্তা আছে। সেটা হচ্ছে হিন্দু ভোটটা বা সংখ্যাগুরু ভোটটাকে কোথাও গিয়ে একত্রিত করা, সেটাকে তাদের ভোট ব্যাংকে পরিণত করা। এটাই তার কাছে সহজ অঙ্ক বলে মনে হচ্ছে ভবিষ্যতের সাফল্যের জন্য। আর সেজন্যই কি শুভেন্দু অধিকারী বলেছেন যে জাতীয়তাবাদী মুসলিম, এই কথাটাও তিনি আর উচ্চারণ করবেন না। মানে কোথাও গিয়ে কমপ্লিট পোলারাইজেশন, পুরোপুরি মেরুকরণ। এর আরও বেশি যে ধর্মীয় মেরুকরণের বার্তাটা শুভেন্দু অধিকারী দিচ্ছেন, মানে এটা চরম বার্তা, চরম মেরুকরণের বার্তা, সেটা একটা ভোটের প্রত্যাশায়, ভোটের অঙ্কে দাঁড়িয়ে। প্রশ্ন সেখানে, এই অঙ্কটা আবার ভুল হয়ে যাবে না তো? বা যে ফর্মুলাটা তিনি ছুঁড়ছেন সেটা আবার বুমেরাং হয়ে যাবে না তো? আচ্ছা, মাথা ভাঙায় যে সংখ্যালঘু মহিলা বিজেপি করার অপরাধে আক্রমণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছিল, ওই মহিলাকে বিজেপি করার জন্যেই তো বিবস্ত্র করিয়ে গ্রামে ঘোরানো হয়েছে বলে বিজেপি নেতারাই দাবি করেছিলেন। সেই সংখ্যালঘু মনে এই বক্তব্যে আবার আঘাত লাগবে না তো? এবং এই আঘাত দেওয়ার প্রতিঘাতে আর কি কোথাও গিয়ে একটা মানসিক প্রতিঘাত তৈরি হতো, তাতে সংখ্যাগুরুদের কোনো মনও আবার বিরূপ হয়ে যাবে না তো? দেখুন, শুভেন্দু অধিকারী আজ শুধু যে প্রধানমন্ত্রীর ওই স্লোগান বন্ধ করো বলে আওয়াজ তুলেছেন তা তো নয়। বিরোধী দল নেতা বলেছেন নো নিড ফর মাইনরিটি সেল, বিজেপিতে সংখ্যালঘু মোর্চার প্রয়োজন নেই। দেখলেন তো, চিৎকার করে বললেন, কানে ঢুকেছে, মনেও ঢুকেছে, বুঝতেও খুব একটা অসুবিধা হচ্ছে না, স্পষ্ট অডিও। ফলে সংখ্যালঘুদের মাইনাস করে আরও বেশি হিন্দু ভোটকে শুভেন্দু অধিকারী যে প্লাস করতে চাইছেন, তাতে যদি ওই হিতে বিপরীত হয়ে যাওয়ার চান্স থাকে, শুভেন্দু অধিকারী ঝুঁকিটা নিলেন কেন? মহরমের দিন বিজেপির বৈঠকের ব্যাপারটা কাকতালীয় হলেও মহরমের দিন শুভেন্দু অধিকারীর এই চরম মেরুকরণের বার্তা দেওয়াটা কি পুরোপুরি কাকতালীয় বলা যায়? দেখুন, কদিন আগে বিহারে একটা অনুষ্ঠানে কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং বলেছেন সংখ্যালঘুরা যেহেতু তাকে ভোট দেননি, সেজন্য তিনি সংখ্যালঘুদের জন্য কোনো কাজ করবেন না। এই বক্তব্যটাই আমরা তো ভোটের আগের থেকেই তৃণমূলের বহু নেতার মুখে শুনেছি।
শীর্ষ নেতাদের মুখেও শুনেছি আমাদের ভোট না দিলে কাজ দেওয়া যাবে না, কিন্তু তার মধ্যে তারা কোনো নির্দিষ্ট এরকম মেরুকরণের চেষ্টা করেনি। মেরুকরণটা ছিল তাদের কারা ভোট দিচ্ছেন কারা ভোট দিচ্ছেন না, তার মধ্যে ধর্মীয় মেরুকরণটা ছিল না। সেটা যদি নিন্দিত হয়ে থাকে, এবার এই মেরুকরণের যে বক্তব্যটা সেটা রাজনৈতিক স্ট্র্যাটেজি হতে পারে, কিন্তু কোনোভাবে ভোট বাক্সে নিন্দিত হবে না। তো मौलवी साहब बताएं, हमारा सिद्धांत है सबका साथ, सबका विकास और सबका प्रयास। क्या आपके टोले में प्रधानमंत्री आवास मिला कि नहीं मिला? उन्होंने कहा कि हाँ मिला। हमके कोई भेदभाव हुआ? कहा नहीं। तो आखिर मेरे साथ ये दोहरी नीति क्यों? मेरे सामने जो खड़ा है वो औरत है या मर्द, उसका चेहरा आपने नहीं देखा, लेकिन आप मेरे खिलाफ में, ये मेरा खिलाफ नहीं था, यहां बैठे सब लोगों के खिलाफ है।